আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে কথা বলতে বসেছি। লেখাটার শিরোনাম হল সাংস্কৃতিক আগ্রাসন, জাতির জন্য মহাবিপদ। আমরা চেষ্টা করব এর মূল ভাবনাগুলো, মানে লেখক ঠিক কী বলতে চেয়েছেন সেটা একটু তলিয়ে দেখতে। লেখাটা শুরু হয়েছে জানেন তো, ওই যে একটা ইংরেজি প্রবাদ আছে না, অর্থ হারালে কিছু যায় আসে না, স্বাস্থ্য গেলে কিছুটা ক্ষতি, কিন্তু চরিত্র গেলে সবিশেষ। হ্যাঁ, খুব পরিচিত। ঠিক। তো লেখক ওই প্রবাদটা ধরেই বলছেন যে একটা জাতির চরিত্র আসলে তার সংস্কৃতি দিয়ে তৈরি হয়, মানে সংস্কৃতিটাই হলো আসল ব্যাপার। একদম। আর এই পয়েন্টটা থেকেই উনি মূল যুক্তিতে যাচ্ছেন। বলছেন যে এই সংস্কৃতির উপর যদি কোনো আঘাত আসে, মানে সাংস্কৃতিক আগ্রাসন যাকে বলছেন, সেটাই নাকি সবচেয়ে বড় বিপদ হতে পারে একটা জাতির জন্য। হুম। আর লেখক আরও একটু নির্দিষ্ট করে বলছেন, মানে তার দাবি হলো বিশ্বজুড়ে কিছু শক্তি আছে যারা নাকি বিশেষভাবে মুসলমানদের সংস্কৃতিকেই টার্গেট করেছে। ও আচ্ছা, বিষয়টা যে সিরিয়াস তা বোঝানোর জন্য লেখক একটা বেশ বেশ জোরালো উদাহরণও দিয়েছেন, তাই না? হ্যাঁ, দিয়েছেন। একটু অন্যরকম তুলনা, এইডস ভাইরাসের সাথে তুলনা করেছেন। ঠিক। বলছেন যে এটা নাকি তেমনই মারাত্মক আর খুব তাড়াতাড়ি সমাজে ছড়িয়ে পড়তে পারে, মানে ভেতর থেকে কলুষিত করে ফেলে আর কি। এই তুলনাটা কিন্তু ভাবার মতো। লেখক আসলে বোঝাতে চাইছেন যে এটা সাধারণ সাংস্কৃতিক বিনিময় না, এটা অনেকটা একটা একটা অদৃশ্য রোগের মতো, যা সমাজের গভীরে ঢুকে পড়ে। হুম। উনি আরও একটা কথা যোগ করেছেন, দেখুন, স্বাস্থ্য তো সংক্রামক নয়, রোগ সংক্রামক। আচ্ছা। তো সেই যুক্তিতে এই সাংস্কৃতিক রোগ বা আগ্রেশনটাও নাকি খুব সহজে সমাজে ছড়াতে পারে, কারণ এর খারাপ দিকগুলো হয়তো শুরুতে সেভাবে বোঝাই যায় না। তাহলে এর প্রভাবটা ঠিক কি, মানে এই আগ্রাসনের শিকার হলে কি হয়, লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? লেখকের বিশ্লেষণ যদি দেখি, উনি বলছেন প্রথম ধাক্কাটা লাগে নাকি ইমানে, বিশ্বাসে। বিশ্বাসে কিভাবে? এই যে বাইরের সাংস্কৃতিক প্রভাবগুলো আসছে, সেগুলো ধীরে ধীরে মানুষের বিশ্বাসের ভিতটাকে দুর্বল করে দেয়। লেখকের এটাই পর্যবেক্ষণ। আর বিশ্বাস যখন একটু নড়বড়ে হয়ে যায়, তখন কি হয়? তখন তার আমল, রোজকার ধর্মীয় আচার আচরণ, অভ্যাস, সেগুলো কমে আসে। হ্যাঁ, সেগুলোও কমে আসে। আর এই পুরো প্রক্রিয়ার শেষে গিয়ে লেখকের আশঙ্কা যে ব্যক্তির মুসলিম পরিচয়, সেটাই হয়তো একসময় হারিয়ে যায়। তার মানে এটা এমন নয় যে হঠাৎ করে কিছু বদলে যাচ্ছে। লেখক বলছেন এটা খুব খুব সূক্ষ্ম গোপন একটা প্রক্রিয়া। একদম, একদম তাই। আর এটাই বোধহয় লেখকের কাছে সবচেয়ে ভয়ের জায়গা। কেন? ভয়ের কেন? কারণ দেখুন, একটা অর্থনৈতিক সমস্যা বা ধরুন রাজনৈতিক কোনো গোলমাল, সেটা আমরা দেখতে পাই, বুঝতে পারি, সে অনুযায়ী রিয়াকশনসও হয়। কিন্তু এই সাংস্কৃতিক আগ্রাসনটা নাকি তেমন নয়। আচ্ছা। এটা খুব ধীরে, প্রায় অলক্ষ্যে কাজ করে চলে। ফলে সমাজের মানুষজন বা যারা নীতি নির্ধারক, তারা হয়তো বিপদটা টেরই পায় না। হুম। যখন টের পায় তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। এই যে অদৃশ্য ব্যাপারটা, এটাই একে এত বেশি বিপজ্জনক করে তুলেছে লেখকের মতে। আচ্ছা, তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে ফেলি, এই লেখা থেকে আমরা কি পেলাম? প্রথমত, জাতির চরিত্রের সাথে সংস্কৃতির একটা গভীর যোগসূত্র আছে। হ্যাঁ, এটা মূল ভিত্তি। দ্বিতীয়ত, লেখক এই সাংস্কৃতিক আগ্রাসনকে একটা বিরাট হুমকি হিসেবে দেখছেন, বিশেষ করে তিনি মুসলমানদের কথা উল্লেখ করেছেন। ঠিক। তৃতীয়ত, এর প্রভাব হিসেবে ঈমান আর আমল কমে যাওয়ার কথা বলা হচ্ছে, যার পরিণতি হতে পারে পরিচয় সংকট। পরিচয় হারানোর আশঙ্কা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হলো, তা হলো এই প্রক্রিয়াটার প্রকৃতি, মানে এটা যে খুব সূক্ষ্ম, গোপন আর ধীর গতির, সহজে ধরা ছোঁয়ার বাইরে। ঠিক ধরেছেন। এই লেখাটা কিন্তু একটা বেশ বেশ নির্দিষ্ট দৃষ্টিকোণ তুলে ধরেছে, যেখানে বাইরের সাংস্কৃতিক প্রভাবকে নিছক পরিবর্তন না ভেবে একটা ঝুঁটি, এমনকি একটা পরিকল্পিত আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে। হুম। এটা পড়ার পর বা শোনার পর মনে একটা বড় প্রশ্ন আসতেই পারে, তাই না? যে আজকের এই গ্লোবালাইজ দুনিয়ায়, যেখানে নানা সংস্কৃতির এত আদান-প্রদান হচ্ছে, সেখানে বিভিন্ন সমাজ কিভাবে নিজেদের স্বকীয়তা, নিজেদের সাংস্কৃতিক পরিচয় বা মূল্যবোধ টিকিয়ে রাখবে। বা আদৌ রাখা উচিত কিনা। হ্যাঁ, কিভাবে টিকিয়ে রাখবে বা তার মূল্যায়ন করবে, বিশেষ করে যখন পরিবর্তনগুলো এত সহজে চোখে পড়ছে না, এত সূক্ষ্মভাবে ঘটছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে আরও ভাবার সুযোগ করে দেয়।